সবচেয়ে বড় প্রমাণ হলো তারা এখনো আওয়ামী লীগের ভয়কেই তাদের ঐক্যের আঠা হিসেবে ব্যবহার করছে এবং আওয়ামী লীগের ভয়ে তারা যে কোনো সময় আবার এক হয়ে যেতে পারে। ফলে তাদের ভেতরে ভয়, অন্তরে ভয়, বাহিরে ভয়, শোবার ঘরে ভয়, বাইরে ভয়, এই ভয় নিয়ে তারা আসলে বেশি দিন বেঁচে থাকতে পারবে না। তাদের বেঁচে থাকার দিনগুলো সংকুচিত হয়ে আসছে। সেই নির্বাচনে কখনো আমরা শুনতে পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কেউ বলছেন পারবে, কেউ বলছে পারবেন না, কেউ বলছে দলীয় প্রতীকে হবে না বলে যারা ক্লিন ইমেজের আছেন তারা পারবেন। এই বিষয়গুলো যদি মাননীয় মন্ত্রী পরিষ্কার করতেন। এই সমন্বয়করা রাস্তাঘাটে, এই যারা ছাত্র নেতা আছে রাস্তাঘাটে পেটুনি খাবে, আজকে শুরু হয়েছে কিনা। ডাস্টবিন শফিক তুমি কোথায়? তোমার এখন লন্ডনে গেলেও পেদাবে, স্পেনে গেলেও পেদাবে, আমেরিকায় গেলেও পেদাবে। আমরা কিন্তু এগুলো সামাল দিতে দিতে আমরা এখন ট্রেন আপ হয়ে গেছি। আমরা জানি যে আমাদের কেমন একা চলতে হয়। এই দেশে যদি কোনোদিন আওয়ামী লীগ আসে তাইলে সেদিন আপনার পিঠের চামড়া, পেটের চামড়া, নিচের চামড়াটা আমরা কোনো কিছু থাকবে না। শোনো, ওই অত্যাচারীদের দিন বেশি নাই, ওরা বুঝতেছে না, পালানোরও পথ পাবে না, তোমাদের পাল ধরবে এসে। আর যারা এই ঘটনা ঘটাইছে অবশ্যই তাদের বিচার হবে। নতুন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে পরিস্থিতি তার প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরব। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যেটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ যাদেরকে পরাজিত করেছিল 1971 সালে, 2026 সালে এসেও সেই তারাই এখন কম্পমান আওয়ামী লীগের ভয়ে। কারণ আওয়ামী লীগের রাজনীতি মানেই তাদের রাজনৈতিক কবর। প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে ওরা আসছে, ওরা আসছে, ওরা আসছে। এই যে ওরা আসার সিনড্রোম সারা বাংলাদেশে আওয়ামী বিরোধীরা তাই কম্পমান। প্রশ্ন হলো, বিএনপির জন্ম 1978 সালে হলেও তারা আওয়ামী লীগের ভয়ে এতটাই ভীত যে বাংলাদেশ বিরোধীদের সঙ্গে, জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী বিরোধী প্ল্যাটফর্মকে আরো বিস্তৃত করতে তাদের একটুও বাধছে না। অথচ তারা মুখে বহুদলীয় গণতন্ত্র, মুক্ত রাজনীতি সহ কত গপ্পই না দিয়ে বেড়াচ্ছে। একদিকে বলা হচ্ছে আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগের অধ্যায় ক্লোজড বা চ্যাপ্টার ক্লোজড, আওয়ামী লীগ জনগণের সমর্থন হারিয়েছে। অন্যদিকে একই সঙ্গে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন ঠেকাতে বিএনপি, জামায়াত, এনসিপি এবং তথাকথিত জুলাই শক্তির নেতারা প্রতিদিন সতর্কবার্তা দিচ্ছেন, প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের ভয় প্রকাশ করছেন। তারা এতটাই ভীত যে তারা হয়তো ঘুমোতেও পারছেন না ঠিকমতো। কখন তাদেরকে রাস্তায় আক্রমণ করে সাধারণ নাগরিক, এই প্রশ্ন তারা তুলছেন। রাজনীতিতে সাধারণত মৃত প্রতিপক্ষকে নিয়ে কেউ এত উদ্বিগ্ন থাকে না। যে শক্তি সত্যি বিলুপ্ত হয়ে যায় তাকে নিষিদ্ধ করার প্রয়োজন হয় না, তাকে নিয়ে প্রতিদিন বক্তৃতা দেওয়ারও প্রয়োজন পড়ে না। ব্রিটেনের বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউস এই বিষয়ে যে বিশ্লেষণ দিয়েছে তা বিএনপি এবং তাদের মিত্রদের জন্য এক রাজনৈতিক আঘাত। আসলে চ্যাথাম হাউস স্পষ্টভাবে বলছে, বাংলাদেশে গণতন্ত্রকে সত্যিকার অর্থে পুনরুদ্ধার করতে হলে এবং রাজনীতিকে জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। অর্থাৎ আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণের দৃষ্টিতেও আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে বাংলাদেশে কোনো অর্থবহ গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এই সত্যটি বিএনপি, জামায়াত এবং এনসিপি মানতে নারাজ, কারণ এটি মানলে তাদের ক্ষমতার ভিত্তি দুর্বল হয়ে যায়। গত বছর হাসনাত আব্দুল্লাহ ঘোষণা করেছিল আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, কিন্তু এক বছর পর বাস্তবতা কি? আওয়ামী লীগ রাজপথে নেই, সংসদে নেই, টেলিভিশনের টকশোতে নেই, কিন্তু বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় আলোচনার বিষয় এখনো আওয়ামী লীগ, তখনও আওয়ামী লীগ। এটি নিজেই একটি রাজনৈতিক বাস্তবতা। আসলে সার্জিস আলম বলছেন সবাইকে এক থাকতে হবে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন ছাত্রলীগের ঝটিকা মিছিল সরকারের ব্যর্থতার প্রমাণ, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন আওয়ামী লীগের হামলা থেকে কেউ নিরাপদ নয়। প্রশ্ন হলো, যদি আওয়ামী লীগ সত্যি জনবিচ্ছিন্ন এবং রাজনৈতিকভাবে মৃত হয় তাহলে কয়েকটি ঝটিকা মিছিল বা বিচ্ছিন্ন কর্মসূচি নিয়ে এত আতঙ্ক কেন আপনাদের? রাজনীতির প্রকৃত মনস্তত্ত্ব আসলে এটাই। আওয়ামী লীগকে নিয়ে প্রতিনিয়ত সতর্কবার্তা আসলে আওয়ামী লীগের দুর্বলতার প্রমাণ হয় না, বরং এটি আওয়ামী লীগ বিরোধী জোটের গভীর অনিশ্চয়তার বা ভয়ের প্রকাশ পায়। আর এই জোট যে সম্পূর্ণ নিজেদের রাজনৈতিক শক্তির উপর ভর করে দাঁড়াতে পারছে না তার সবচেয়ে বড় প্রমাণ হলো তারা এখনো আওয়ামী লীগের ভয়কেই তাদের ঐক্যের আঠা হিসেবে ব্যবহার করছে এবং আওয়ামী লীগের ভয়ে তারা যে কোনো সময় আবার এক হয়ে যেতে পারে এবং হয়ে যায়ও। এই যে মুখে মুখে তারা বিরোধী দল খুব অস্বস্তিকর কাজ করছে, বিরোধী দল ভয়ঙ্কর কাজ করছে, এসব বলছেন তারেক রহমান, আবার দেখবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে তারা সবাই এক হয়ে যাচ্ছে। বাস্তবতা হলো আওয়ামী লীগকে ঘিরে তিনটি ভিন্ন শক্তির তিনটি ভিন্ন ভিন্ন ভয় কাজ করে। প্রথম ভয় যুদ্ধাপরাধী জামায়াতের। 1971 সালের পরাজয়ের রাজনৈতিক উত্তরাধিকার এখনো তাদের তাড়া করে বেড়ায়। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, একটি বাংলাদেশের স্বাধীনতার রাষ্ট্রীয় বয়ানের প্রধান ধারক। ফলে আওয়ামী লীগের পুনরুত্থান মানে মুক্তিযুদ্ধের প্রশ্নে জামায়াতের রাজনৈতিক সংকোচন। 1971 সালে এই জামায়াত তাদের রাজাকার বাহিনী আল বদর এবং আল শামস পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মিলে এই দেশের মানুষকে হত্যা করেছিল, লুটতারাজ করেছিল, আগুন লাগিয়েছিল, মা বোনদের ইজ্জত লুট করেছিল। সেই একই জামায়াত আজ বাংলাদেশের রাজনীতির নির্ধারক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে কেবলমাত্র আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে। এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়গুলোর একটি। আর দ্বিতীয় ভয় কাদের? এনসিপি এবং তথাকথিত জুলাই সন্ত্রাসীদের। তারা তাদের রাজনীতির নৈতিক ভিত্তি দাঁড় করিয়েছিল আওয়ামী লীগ বিরোধিতার উপর। কিন্তু গত 2 বছর এই গোষ্ঠী বাংলাদেশে যে রাজনৈতিক সহিংসতা, ক্যাম্পাস
সন্ত্রাস, গণপিটুনি এবং হত্যার সংস্কৃতি তৈরি করেছে, তার জবাব তো একদিন তাদেরকে দিতে হবে। আওয়ামী লীগ ফিরলে সেই জবাবদিহির মুহূর্তটি ঘনিয়ে আসবে। এই সত্যটি তারা অন্তরে অন্তরে জানে বলেই এই আতঙ্ক। আপনি তাদের ফেসবুক স্ট্যাটাস দেখলে বুঝতে পারবেন তারা ফিরছে কখনো হামের বিশেষজ্ঞ হয়ে, কখনো ফুটবল বিশেষজ্ঞ হয়ে। এসব কথা যারা বলছে তারা তো গুপ্ত জামাত, তারা তো গুপ্ত সন্ত্রাসী, তথাকথিত জুলাই বিপ্লবী, আসলে তো সন্ত্রাসী। ফলে তাদের ভেতরে ভয়, অন্তরে ভয়, বাহিরে ভয়, শোবার ঘরে ভয়, বাইরে ভয়। এই ভয় নিয়ে তারা আসলে বেশি দিন বেঁচে থাকতে পারবে না। তাদের বেঁচে থাকার দিনগুলো সংকুচিত হয়ে আসছে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয় কাদের? বিএনপি। বিএনপি নিজেদের উদার গণতান্ত্রিক দল বলে দাবি করে, কিন্তু একটি বৃহৎ রাজনৈতিক দলকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে রাখা, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া, এটি গণতন্ত্রের নিকৃষ্টতম বিরোধিতা, ফ্যাসিবাদ। কোটি কোটি আওয়ামী লীগ সমর্থকদের ভোটাধিকার হরণ করা হয়েছে, জেলের ভিতর তাদের হত্যা করা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিকে কার্যত একটি অপ্রতিযোগিতামূলক মাঠে পরিণত করা হয়েছে। এই অগণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী হলো বিএনপি। 1978 সালেও তাই, এখনো তাই, এবং বিএনপি সেটা খুব ভালো করে জানে। বিএনপি এখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে গুলি করতে চাইছে। আজ আওয়ামী লীগ প্রশ্নে বিএনপি এই কাপুরুষতার পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত রাজনৈতিক, কিন্তু সেই নিষেধাজ্ঞা তুলবে কি তুলবে না সেই দায় আদালতের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক রাজনীতিতে এর চেয়ে বড় প্রতারণা আর কিছু হতে পারে না। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের বক্তব্য উল্লেখযোগ্য। তিনি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। অর্থাৎ সরকার রাজনৈতিক সিদ্ধান্তের আইনগত আবরণ তৈরি করছে, কিন্তু বাস্তবের ইতিহাস বলছে আদালত কখনো রাজনৈতিক বাস্তবতাকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারে না। বাংলাদেশের মাটিতে কোটি কোটি মানুষের মধ্যে যে দলের শিকড় প্রথিত, সেই দলের ভবিষ্যৎ নির্ধারণ করবে কোনো ট্রাইব্যুনাল নাকি ইতিহাস নাকি জনগণ? আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বিষয় এখানে যুক্ত। বিএনপি এবং যুদ্ধাপরাধী জামায়াতের মধ্যে প্রকাশ্য বাকযুদ্ধ যতই বাড়ুক না কেন, আওয়ামী লীগ প্রশ্নে তাদের অবস্থানের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। মির্জা ফখরুল জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করার কথা বলছেন, জামায়াত ও বিএনপিকে পাল্টা আক্রমণ করছে, কিন্তু আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখার প্রশ্নে এবং শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রশ্নে উভয় পক্ষের অবস্থান প্রায় অভিন্ন। কারণ তারা সবাই জানে তাদের পারস্পরিক সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে রাজনৈতিক শূন্যতার সবচেয়ে বড় সুবিধাভোগী হবে আওয়ামী লীগ। এই বাস্তবতা আরো স্পষ্ট হয়েছে প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজা সহ কয়েকটি ঘটনায়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, মিডিয়ার প্রচারণা কিংবা সাংগঠনিক কর্মসূচি ছাড়াই লক্ষাধিক মানুষের উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। নিষিদ্ধ একটি দলের নেতার জানাজায় মানুষের এই স্বতঃস্ফূর্ত ঢল দেখিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগের সামাজিক এবং সাংগঠনিক ভিত্তি সম্পূর্ণ বিলীন হয়েছে। এই সিদ্ধান্তে পৌঁছানো কেবল ভুলই নয়, রাজনৈতিক অন্ধত্বের প্রমাণ। সবাই অন্ধ হয়ে ভাবছে যে প্রলয় বন্ধ হয়ে গেছে। প্রলয় তো বন্ধ হয়নি, প্রলয় চলছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসও একই কথা বলে। আওয়ামী লীগ বারবার আঘাত পেয়েছে, কিন্তু বারবার উঠে দাঁড়িয়েছে। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এই দল ফিরে এসেছে। 2001 সালে নির্বাচনী পরাজয়ের পরও ফিরে এসেছে। 2007 সালের সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক শাসনের পরও এসেছে। প্রতিবারই এই দলকে শেষ বলা হয়েছে, কিন্তু প্রতিবারটি সেই শেষ ঘোষণা মিথ্যে প্রমাণ করে আওয়ামী লীগ সদম্ভে ফেরত এসেছে। স্বাধীনতার 55 বছর পরও বাংলাদেশের রাজনীতিতে শেষ বিচারে সংসদ বা আদালত নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করে রাজপথ, প্রয়োজনে ক্যান্টনমেন্ট। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিজেই বলেছেন যে ডিপ স্টেট কখনো স্রোতের বিপরীতে যায় না। আর স্রোত যদি আওয়ামী লীগের দিকে বাঁক নেয়, তাহলে আজকের ক্ষমতার দম্ভ কোথায় গিয়ে ঠেকবে সেটা ভাববার সময় তো আছে আপনাদের। ভাবছেন বলে এইসব পোজ দিচ্ছেন। রাজনীতিতে একটি পুরনো সত্য আছে, শক্তিশালী প্রতিপক্ষকে নিয়ে আলোচনা হয়, মৃত প্রতিপক্ষকে নিয়ে নয়। আর বাংলাদেশের রাজনীতিতে আজ যে দলটি নিষিদ্ধ, কিন্তু প্রতিদিন যার নাম উচ্চারিত হচ্ছে সবচেয়ে বেশি, সেই বাস্তবতায় প্রমাণ করে যে আওয়ামী লীগকে হয়তো রাজপথ থেকে সাময়িকভাবে সরানো গেছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ এবং ইতিহাস থেকে এই দলকে মুছে ফেলা সেটি কারো পক্ষে সম্ভব হয়নি, হবেও না। আজকের সবচেয়ে বড় প্রশ্ন আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেটা নয়। প্রশ্ন হলো আওয়ামী লীগকে নিয়ে যারা প্রতিদিন ভয়ের বার্তা দিচ্ছে, সতর্ক বার্তা দিচ্ছে, তারা আসলে কাকে ভয় পাচ্ছে? যদি জনগণ আওয়ামী লীগকে সত্যি চিরতরে প্রত্যাখ্যান করে থাকে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আর যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখেও প্রতিদিন তার সম্ভাব্য প্রত্যাবর্তনের কথা বলতে হয়, তাহলে বুঝতে হবে ভয়টা আওয়ামী লীগের রাজনৈতিক শক্তিকে ঘিরে, সেই জবাবদিহিতাকে ঘিরে, যা একদিন না একদিন আসবেই। চলে তো এসেছে, ঠেকান না পারলে ঠেকাতে তো পারবেন। প্রিয় দর্শক, মিছিলটি আশা করি আপনারা খুবই মনোযোগ সহকারে দেখেছেন, সেখানের স্লোগানগুলো শুনেছেন। কিন্তু মিছিলের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটাও আপনারা খেয়াল করেছেন বলে আমি আশাবাদী। যখন মিছিলটি আসতেছে, পুলিশের গাড়ি, মিছিলের লোক সংখ্যা দেখেই ওই পুলিশ সদস্য কিন্তু রাস্তার উপরে দাঁড়িয়েছিল। তিনি যেভাবে তাড়াহুড়ো করে সেই পুলিশের তাদের গাড়িতে উঠলেন, সে ওটা দেখে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় তিনি রাস্তার উপর দাঁড়িয়েছিলেন। মিছিলের লোক সংখ্যা দেখেই হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথাবার্তা হয়েছে যে মিছিল তো আসতেছে, কিন্তু এত লোক সংখ্যা, হাজার হাজার লোক সংখ্যা। তখন হয়তো বা তাদেরকে বলছে তোমরা ওখান থেকে দ্রুত সরে আসো। পরে মিছিলের এক সাইডে তারা গাড়ি নিয়ে কিন্তু চলে গেলেন। এটা কিন্তু আমরা স্পষ্টভাবে দেখলাম, দেশবাসী দেখলো। এই মিছিলটা হয়েছে সিলেট জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিনটা সংগঠন, যুবলীগ, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সিলেট জেলার বিক্ষোভ মিছিল। দাবি ওইটাই, আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দী ও মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার, দাবি ওইটাই।
মানে এই দিয়ে দুইটা ঘটনা ঘটলো 2 দিন। এটা হচ্ছে সিলেটে, আরেকটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে নোয়াখালীতে, যে পুলিশ সরে গেছে। তো প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিও দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।